বুধে পা, যথা ইচ্ছা তথা যা, খনার বচন। আর ঠিক সে জায়গায় আজ বুধবার সুপ্রিম কোর্টে যখন যাবতীয় শুনানি চলছে তখন অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হলো না, অর্থাৎ ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কার্যত খনার বচন একটু হলেও থিতু হয়ে পড়েছে। অর্থাৎ বাংলার রাজনীতিতে বিশেষ করে মুর্শিদাবাদের পারদ কার্যত মুর্শিদাবাদের ভৌগোলিক সীমার মধ্যে আর সীমাবদ্ধ নেই, সরাসরি পৌঁছে গিয়েছে ভবানী ভবন। অর্থাৎ সেখানেও সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি, বিজেপির রাজ্য সভাপতি, মন্ত্রী, তিনি বসে পড়লেন, কার্যত দলবল নিয়ে বসে পড়লেন এবং সেখান থেকে একের পর এক বার্তা দিতে শুরু করলেন, বললেন ডিজির সঙ্গে দেখা না হলে তারা সেখান থেকে উঠবেন না। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নেতাজি ইন্ডোর থেকে একের পর এক নিশানা করছেন কখনো অমিত শাহকে, কখনো বা সরাসরি কংগ্রেসকে। তিনি বোঝানোর চেষ্টা করলেন শুধু মুর্শিদাবাদের মধ্যে এই ঘটনা হয়নি, সরাসরি মালদার দিকে দিক নির্দেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তিনি একযোগে বললেন মোদিবাবু একটু নজর রাখুন, অমিত শাহ সম্পূর্ণ দেশের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, অশান্তির বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছে। কে বলছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। কার বিরুদ্ধে বলছেন? শাহের বিরুদ্ধে। অর্থাৎ মোদির প্রতি একটু হলেও থিতু হয়েছে তার মনোভাব, কিন্তু এই মনোভাব পাল্টা নিশানা করছে সরাসরি অমিত শাহের দিকে। একযোগে কংগ্রেসকেও নিশানা করছেন, কিন্তু উল্টো দিকে আবার বলছেন ইন্ডিয়া জোটকে আরও বেশি পরিমাণে সুদৃঢ় করতে হবে, যেন মোদির বিরুদ্ধে এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে এই কালা আইনের বিরুদ্ধে আজ আন্দোলন করা যায় এবং এই কালা আইন প্রত্যাহার করা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে মুর্শিদাবাদের মাটিতে আদেও কি ঘটনা ঘটেছে? সাধারণ মানুষ তারা ঘরছাড়া হচ্ছেন, লুটপাট চলছে ধুলিয়ানে। আপনারা দেখেছেন যেখানে ব্যবসায়িক প্রতিষ্ঠানে কার্যত একের পর এক জামা কাপড় থেকে শুরু করে জুতো হরির লুটের মতো সব জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। ভেবে দেখুন একবার, এটা মুর্শিদাবাদের চিত্র। শুধু তাই নয়, সরাসরি বলা হচ্ছে বাংলাদেশে স্লিপার সেল নাকি অ্যাক্টিভ হয়েছে বাংলায়। ভয়ঙ্কর ঘটনা। যদি সত্যি এরকম কিছু হয়ে থাকে তাহলে তো সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে, কিন্তু প্রশ্ন যখন নিরাপত্তার আর প্রশ্ন যখন সীমান্তবর্তী এলাকা, তখন সরাসরি প্রশ্নের নিশানা চলে যায় বিএসএফ এর দিকে। এই নিশানা কে করছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। আজ ঠিক সেই বিষয় নিয়ে আলোচনা হবে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফকে নিশানা করছেন, অন্যদিকে শাহকে নিশানা করছেন, অন্যদিকে কংগ্রেসকে নিশানা করছেন, কিন্তু উল্টো দিকে আবার সেই কংগ্রেসকে নিয়েই ইন্ডিয়া জোটের বার্তাও দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এই বিষয় নিয়ে আলোচনা হবে। নমস্কার, আমি অঞ্জন, আপনারা ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ির কাঁটা অনুসারে 6:57 এই শোতে আপনারা প্রতিদিন বসে থাকেন কিছু ভ্যালু অ্যাড হবে বলে, কিছু জানতে পারবেন আপনারা। আজও কিছু জানতে পারবেন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক, তারা কি বলছেন, তাদের প্রত্যেকের মত আপনাদের সামনে রাখার চেষ্টা করব। কিন্তু তার আগে একটি প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, যেখানে কার্যত একের পর এক কি করে মুর্শিদাবাদ থেকে শুরু করে ভাঙড় থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এ প্রান্ত ও প্রান্ত প্রত্যেকটি জায়গায় একের পর এক সমস্যার বাতাবরণ তৈরি হচ্ছে এবং এখনো পর্যন্ত রাজ্য পুলিশের যাবতীয় স্টেপ নিয়ে স্বয়ং সাধারণ মানুষ নানান রকমভাবে ব্যতিগ্রস্ত হচ্ছেন। শুধু তাই নয়, আজ সরাসরি সুকান্ত মজুমদার সেই সব যারা আতঙ্কিত মানুষ, যারা আতঙ্কে দেশ ছাড়ছেন, বিশেষ করে দেশ বললে হয়তো একটু ভুল হবে, মুর্শিদাবাদ ছেড়ে মালদায় পৌঁছে যাচ্ছেন, সেই সব সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন। আর ঠিক এখানেই আমার প্রতিবেদন আপনাদের সামনে দেখুন। ওয়াকফ ইস্যুতে সম্প্রতি বাংলার মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি জেলা অশান্ত হয়ে উঠেছিল, যদিও পুলিশের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এই আবহে বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মুয়াজ্জিনদের সমাবেশে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় নাম না করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার স্পষ্ট অভিযোগ, মুর্শিদাবাদের সম্প্রতি যে ধর্মীয় অসন্তোষ ও অশান্তির ঘটনা ঘটেছে তা পরিকল্পিত ঘটনা। প্ল্যান করে এই অশান্তি পাকানো হয়েছে। বাংলাদেশ থেকে লোক ঢুকতে দিয়েছে বিএসএফ, বাইরে থেকে লোক এনেছে বিজেপি, তারাই অশান্তির আগুন জ্বেলেছে। स्टेट गवर्नमेंट का पास बॉर्डर संभालने का अधिकार नहीं है, तो आपने क्यों अलाउ किया? क्यों बीजेपी का बाहर से आदमी आके आप गड़बड़ करके भाग गया? कोई भेद आपको देना पड़ेगा। आप चाहते हैं पोलराइजेशन करने के लिए, हिंदू और मुस्लिम में भागाभागी करने के लिए। आप चाहते हैं क्या आपका जुमला सरकार खाली कहे हम हिंदू का है और कोई धर्म का नहीं है। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,
আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না? আপনাদের প্ল্যানিংটা কি? আপনি ইউনূসের সঙ্গে গোপন বৈঠক করুন, তাতে আমার আপত্তি নেই, কিন্তু বাংলাদেশ থেকে লোক ঢুকবে কেন? বাইরে থেকে লোক এনে এজেন্সির মাধ্যমে দাঙ্গা করাচ্ছে বিজেপি। নেতাজি ইন্ডোরের বৈঠক থেকে বিজেপিকে অল আউট অ্যাটাক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, আমি জেনেছি বাচ্চা ছেলেদের 5-6 হাজার টাকা করে হাতে দিয়ে ইট ছোড়ানো হচ্ছে। আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না? বেঙ্গল ইজ দ্য বর্ডার অফ বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা। আপনি ইউনূসের সাথে গোপন মিটিং করুন, চুক্তি করুন, দেশের ভালো হলে খুশি হব, কিন্তু আপনার প্ল্যানটা কি? আপনাদের প্ল্যানিংটা কি? কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা? কালকে আমি একটা এএনআই টুইট দেখলাম, হোম মিনিস্ট্রি সোর্সকে কোট করে বলেছে এইরকম করেই ওরা দেয়। তাকে আমি দোষ দিচ্ছি না, इसमें बांग्लादेश का हाथ है। अगर हाथ है तो इसको जमींदारी तो सेंट्रल गवर्नमेंट का है कि बीएसएफ बॉर्डर संभालते हैं, हम नहीं संभालते हैं। बेर करबो बॉर्डर एरियाय बीएसएफ काके काके हाथ করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে 5,000-6,000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে, এটাও কিন্তু আমি খুঁজে বের করব এবং তদন্ত করব ভালো করে। তদন্ত আমাদের চলছে। আমার একটাই কোশ্চেন থাকবে হোম মিনিস্ট্রিতে, যারা খাইয়ে এনআইকে দিয়ে টুইট করিয়েছেন, যদি বাংলাদেশ সত্যি যাই হয়ে থাকে বাংলাদেশের লোক, আপনি কেন ঢুকতে দিলেন? বিএসএফ কেন ঢুকতে দিয়েছিল? বিএসএফ কেন অ্যালাউ করলো? বর্ডারের দায়িত্ব তো আমাদের হাতে নেই। সংশোধিত ওয়াকফ আইন যে বাংলায় কার্যকর হবে না তা আরও একবার জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ওয়াকফ আইনের বিরুদ্ধে কোন পথে লড়তে হবে? বুধবার বৈঠক থেকে ইমাম মুয়াজ্জিনদের লড়াইয়ের সুর বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকায় শান্তি বজায় রাখার বার্তা দিয়ে তিনি বললেন, এখানে নয়, দিল্লিতে আন্দোলন করুন। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। আজ সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর থেকে একযোগে শুধুমাত্র অমিত শাহকে নিশানা করেছেন এমনটা নয়, কংগ্রেস এবং বিএসএফ উভয়কে নিশানা করেছেন। কিন্তু অমিত শাহের ক্ষেত্রে একটু স্পেশাল অ্যাটেনশন দেওয়া হয়েছে, তিনি নাকি কালিদাসের মতো করছেন। আর ঠিক এই জায়গায় কালিদাস কি কি লিখেছেন আপনারা সবাই জানেন, রঘুবংশ থেকে শুরু করে মেঘদূত, প্রত্যেকটি জায়গাতে তার ছাপ রেখেছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহের ক্ষেত্রে একটু পজিটিভ রিয়াকশনও দিয়েছেন। তিনি হয়তো বোঝানোর চেষ্টা করছেন আরও বেশি পরিমাণে হিন্দু সাম্রাজ্য তৈরি করবার যে চেষ্টা করছে বিজেপি, সেখানে হয়তো তারা সাফল্য পেতে পারে, আমরা জানি না। সবটাই দিক নির্দেশের দিকেই নির্দেশ করা হচ্ছে। আর ঠিক সে জায়গায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ যখন নিশানা করছেন, তখন উল্টো দিকে ভবানী ভবন, সেখানে সুকান্ত মজুমদার পৌঁছে যাচ্ছেন এবং একের পর এক বিস্ফোরক সব বয়ান দিচ্ছেন। শুধু তাই নয়, সেখানে আতঙ্কিত পরিবার যারা রয়েছেন, যারা কার্যত ঘর ছাড়া হয়েছেন, সেই সব সাধারণ মানুষ তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন, জানিয়েছেন তাদের মধ্যে দিয়ে ঠিক কী কী ঘটনা চলেছে পূর্বাকারে, এবং তার সঙ্গে মুর্শিদাবাদে একের পর এক কোন ইস্যুতে তারা ঘরছাড়া হচ্ছেন। মুসলমানদের দিকে তোপ তাকা হচ্ছে, সরাসরি বলা হচ্ছে মুসলমানরা ইচ্ছে করে মুখে ফেট্টি বেঁধে তাদের ওপর অত্যাচার করছেন। শুধু তাই নয়, মুসলমানরা সরাসরি মহিলাদের সঙ্গে নির্যাতন করছেন। ভেবে দেখুন, তারা প্রত্যেকে আজ ঘর ছাড়া। আমি আবারও বলছি, সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হলে তার দায় রাজ্যে থাকলে, রাজ্যের ভেতরে হলে রাজ্যের প্রশাসনের যথেষ্ট দায় থাকে। সেই দায়ভার কি সত্যি রাজ্য প্রশাসন নিচ্ছে? সত্যি কি রাজ্যের পুলিশ সেভাবে কাজ করছে? যদি করতো, তাহলে এই রকম ঘটনার নজির কেন তৈরি হচ্ছে বাংলায়? দেখুন, ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদ শুধুমাত্র বাংলায় হচ্ছে এমনটা নয়, দেশের বিভিন্ন প্রান্তে হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলায় হিংসার ছবিটা কেন ধরা পড়ছে? আর ঠিক এ জায়গায় আমি সরাসরি যারা যারা আমাদের সঙ্গে জুড়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সর্ব রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় রুবি মণ্ডল, বিজেপি মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছে মাননীয় কেতন জয়সওয়াল, কংগ্রেস মুখপাত্র। আপনাদের দুজনকে স্বাগত ট্রাইব টিভি বাংলা সন্ধ্যে 6:57 শোতে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস এবং রাজনৈতিক বিশেষজ্ঞ জুড়বেন। আমি সবার আগে জানার চেষ্টা করব আজ রুবিদির থেকে। রুবিদি, আজ একযোগে শুধুমাত্র শাহকে নিশানা করা হয়েছে এমনটা নয়, বিএসএফকে নিশানা করা হচ্ছে। বলা হচ্ছে 5-6 হাজার টাকা দিয়ে ইট ছোড়ানো হচ্ছে, আর সেই ইট নাকি বিএসএফ ছুটছে।
রুবিদি। বাহ, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় ইনভেস্টিগেশন করে ফেলেছে, তারপরও তাদেরকে ধরা হচ্ছে না কেন? যারা টাকা দিয়েছে বলছেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের না, তিনি দায়ভারটা বলছেন যে ঝাড়ার তার চেষ্টা কাছে করছে। এই সূত্র মারফত খবর এসছে, তিনি সেটা বোঝানোর চেষ্টা উনি করছেন। উনি অনেক কিছুই বলে, সবাই জানি আমরা, উনি অনেক কিছুই গালগপ্প করে। ঠাকুমার ঝুলি খুলবে, মজার গল্প বেরোবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলি খুলে অনেক গল্প বেরোয়। আজকে এখানে অত্যাচারিত হচ্ছে সনাতনী হিন্দুরা, পার্টিকুলারলি বলতে গেলে হিন্দুরাই অত্যাচারিত হয়েছে। ওনার যদি মিটিং করার হতো, ওনার যদি বৈঠক করা হতো, ওনার যদি আলোচনা করা হতো, উনি সন্ন্যাসীদের ডেকে আলোচনা করতে পারতো, উনি পুরোহিতদের ডেকে আলোচনা করতে পারতো, উনি সনাতনী ধর্মের যারা যারা লোক আছে তাদেরকে কাউকে ডেকে এনে আলোচনা করতে পারতো, যারা অত্যাচারিত তাদের ডেকে আলোচনা করতে পারতো। উনি আলোচনাটা কাদের সাথে করেছেন? যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে উনি আলোচনা তাদের সাথে করেছে। কেন করেছে? উনি তো এত বড় একটা ভুল করছে, ভুলটা উনি প্রথম থেকেই করছে। উস্কানিমূলক মন্তব্য কে করেছে প্রথমে? রেড রোডে দাঁড়িয়ে ধর্মীয় মঞ্চে প্রথম উস্কানিমূলক বক্তব্য কেউ যদি রেখে থাকে সেটা হচ্ছে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। তারপরে যদি আমরা দেখি, তারপরে হচ্ছে ফিরহাদ হাকিম, তারপরে হচ্ছে হুমায়ুন কবির, তারপরে হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী, তারপরে হচ্ছে চোপড়ার বিধায়ক। এবার আমরা যদি পরপর দেখি, এরা প্রত্যেকেই কে? প্রত্যেকেই সরকারের কোনো না কোনো মন্ত্রী, প্রত্যেকেই কোনো না কোনো তৃণমূলের বিধায়ক। আমার বক্তব্য হচ্ছে, তাহলে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দায় কিভাবে ঝেড়ে ফেলতে পারে? এর পেছনে সম্পূর্ণভাবে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী রয়েছে, এবং মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করা উচিত। কারণ সিদ্দিকুল্লাহ রুবিদি, চৌধুরী, আপনারা তো বলছেন বাংলাদেশের স্লিপার সেল অ্যাক্টিভ হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে আপনারা বলছেন, তাহলে বাংলাদেশের স্লিপার সেল যদি অ্যাক্টিভ হয়, অনুপ্রবেশকারীরা যদি সত্যি এই রাজ্যে এসে পৌঁছে যাচ্ছে, তাহলে তো স্বাভাবিকভাবে ভূমিকা এবং দায়িত্ব বিএসএফ এর উপর সত্যিই বর্তায়। বিএসএফ তো সীমান্তটাকে রক্ষা করে। হ্যাঁ দেখুন, বিএসএফ এর কথাটা আমি আসছি, আর একটুখানি ইনক্লুডিং করে দিই। সিদ্দিকুল্লাহ চৌধুরী পরিষ্কার ভাবে বলেছে, যেদিন আন্দোলন, প্রথম দিন যেদিন আন্দোলন ওরা করেছে, প্রতিবাদ মিছিল বার করেছে, প্রতিবাদের নাম নিয়ে ওরা সন্ত্রাস করেছে, এবং বিভিন্ন জায়গায় আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে, হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে বীভৎস চিত্র আমরা দেখতে পেয়েছি। সেটা হচ্ছে হাওড়া থেকে শুরু করে, হুগলি থেকে শুরু করে, মুর্শিদাবাদ থেকে শুরু করে, মালদা থেকে শুরু করে, কলকাতায় বিভিন্ন জায়গায় আমরা দেখেছি কি ধরনের ওরা অত্যাচার করেছে, সাধারণ মানুষকে হেনস্থা করেছে, এবং কিভাবে বাড়ি ঘর ভেঙেছে, কিভাবে গাড়ি ভেঙেছে, কিভাবে ঝান্ডা নামিয়ে দিয়েছে সনাতনী, সেগুলো আমরা দেখেছি। এবং তারপর সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বললো? মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে জানিয়েছে যে মিছিল খুব ভালো করেছে, এই কথা কিন্তু জানিয়েছে। তারপরও এখনো অব্দি মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে দায় এর ঘাড়ে ওর ঘাড়ে দিতে পারে, এত নির্লজ্জ মানুষ কি করে হতে পারে, সেটা আমাদের জানা নেই। আর আপনি যেটা বলছেন বিএসএফ এর কথা বলছেন, দেখুন, বিএসএফ এর দায়িত্ব বিএসএফ করছে। জমি সংক্রান্ত ঝামেলা এতদিন ছিল, সেখানে জমি সংক্রান্ত ঝামেলা অনেকটাই মিটেছে, অনেকটাই অংশ জমি পেয়েছে বর্তমানে এই বাংলাদেশের ইস্যুর পরে। কিন্তু তারপরও এখনো অব্দি অনেক জমি জায়গা আছে যেখানে জল রয়েছে, যেখানে ফেন্সিং করা সম্ভব না, সেটা এখনো করেনি, কিছুটা অংশ বাকি রয়ে গেছে, সেটা মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী পরিষ্কার ভাবে জানিয়েছে। আর বিএসএফ এর কথা বলছেন, বিএসএফ কে ডেকেছে কারা? বিএসএফ তো প্রথম থেকেই আসেনি। এই যে বলছে বিএসএফ এরকম করছে, অনুপ্রবেশ মানে অন্য লোকেদের ঢোকাচ্ছে, বিএসএফ তো পরে ঢুকেছে। যখন ডিএম জানিয়েছে যে বিএসএফ কে দরকার এখানে, মানে কোনো কিছু কন্ট্রোল করা যাচ্ছে না, তখন বিএসএফ ঢুকেছে। রাজ্য সরকার থেকেই তো ডাকা হয়েছে, রাজ্য সরকার জানতো না সেটা তো হতে পারে না। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল না, অথচ বিএসএফ চলে এসছে, এটা পসিবল কি? এটা পসিবল না, এটাও উনি মিথ্যে কথা বলছে। তো সুতরাং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদাই একটু মিথ্যে আপনাকে কথা বিরত বলে করছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছে মাননীয় তন্ময় ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক, বরিষ্ঠ সাংবাদিক। আমাদের সঙ্গে জুড়েছে মাননীয় গৌরাঙ্গ চৌহান, তৃণমূল সমর্থক। আপনাদের দুজনকেই স্বাগত ট্রাইব টিভি বাংলা সন্ধ্যে 6:57 এর শোতে। আমি আবারও ব্যাক টু রুবিদি, বলুন। হ্যালো, হ্যাঁ রুবিদি বলুন, ভিডিওটা প্লিজ অন করুন। হ্যাঁ আমি বুঝতে পারছি না, দেখা যাচ্ছে না কেন? স্পষ্ট দেখা যাবে, বলুন। হ্যাঁ, হ্যাঁ, এবার হ্যালো, হ্যাঁ অঞ্জন বাবু, আপনাকে একটু বিরত করছে, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ তন্ময় বাবু, একদম স্পষ্ট। হ্যালো, হ্যাঁ রুবিদি বলুন। হ্যাঁ শোনা যাচ্ছে? স্পষ্ট শোনা যাচ্ছে, আপনি প্লিজ ভিডিওটা একটু অন করুন। হ্যাঁ, আমি ভিডিওটা আমি দেখতে পাচ্ছি না, অ্যাকচুয়ালি কিছু একটা সমস্যা হয়েছে, আমি এক্ষুনি ব্যাক করি। বেশ, ফাইন। আমি ততক্ষণ কেতনবাবুর কাছে যাব। কেতনবাবু, কার্যত আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একযোগে শাঁকে শুধুমাত্র নিশানা করেছেন এমনটা কিন্তু নয়। সরাসরি মালদার ভৌগোলিক আলোচনা করতে গিয়ে তিনি সরাসরি কংগ্রেসকেও নিশানা করেছেন। আবার উল্টো দিকে তিনি আবার বলছেন ইন্ডিয়া জোটকে শক্ত হতে। কেতনবাবু,
দেখুন, ওনার কথা সবসময় এই ধরনের থেকে থাকে, আমরা তো দেখেছি, আমরা তো এই রাজ্যেই বাস করি। ওনার কাণ্ড কারখানা, ওনার বক্তব্য, ওনার কাজ, ওনার দক্ষতা, ওনার অদক্ষতা, ওনার চালাকি, ওনার সততা, এগুলো আমরা প্রতিনিয়ত প্রত্যেকদিন দেখি। ব্যাপারটা হচ্ছে, প্রথমে উনি দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি মানে ভূগোল টুগোল কিচ্ছু জানেন না, বলছেন যে ওটা নাকি মুর্শিদাবাদ জেলায় নয়, ওটা নাকি মালদায়। আরে মালদা ওটা দক্ষিণ মালদা লোকসভায় মুর্শিদাবাদ জেলার দুটো বিধানসভা পড়ে। সেটা একটা হচ্ছে শামশেরগঞ্জ, একটা হচ্ছে ফারাক্কা। এটুকু উনি মানে বলুন তো, যে মুখ্যমন্ত্রীর ভূগোলটুকু এটুকু জ্ঞান নেই, তার হাতে আজকে 10-11 কোটি বাঙালি রয়েছে, তো কেমনটা থাকতে পারে? বা রাজ্যের এই যে দুর্দশা, সেটার হয়তো এটাই কারণ যে এমন একটা অদক্ষ মুখ্যমন্ত্রী রয়েছেন। এছাড়া উনি বলছেন যে কংগ্রেস, আচ্ছা কংগ্রেস ওখানে কি আছে? কংগ্রেস ওখানে আপনি আপনার বিরোধী শূন্য বাংলা গড়তে গিয়ে আপনার কংগ্রেসের আজকের দিনে একটা মিউনিসিপ্যালিটি নেই, একটা মুর্শিদাবাদে একটা এমপি নেই, একটা এমএলএ নেই, একটা পঞ্চায়েত সমিতি নেই, একটা কিচ্ছু নেই। এমপি আছে, আচ্ছা এমপি বলুন তো, এমপি কি পুলিশকে কোনো নির্দেশ দিতে পারেন? পারেন না। এমপির হাতে কি ল এন্ড অর্ডার সিচুয়েশন থাকে? থাকে না। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তবুও আমরা যেহেতু আমাদের দায়িত্ব, সে ঈশা খান চৌধুরী মাননীয় সাংসদ হন বা প্রাক্তন সাংসদ মাননীয় অধীর রঞ্জন চৌধুরী হন, সবাই কিন্তু আমাদের ওই দায়িত্বটা জানে। তারা জিতি না জিতি আমাদের সেটা আসে যায় না, কিন্তু আমরা মানুষের পাশে এই সময় থাকার জন্য তিনি গেছিলেন। তাকে তো এই রাজ্যের পরেই ঢুকতে দেয়নি। বলুন, স্থানীয় সাংসদ তার এলাকায় গন্ডগোল হয়েছে, সেখানে যেতে চাইছেন, সেখানে পুলিশ যেতে দেয়নি। কারণ পুলিশ জানে যে সাংসদ গেলে হয়তো যদি ওখানে যে পুলিশের যে ওখানে যে গাফিলতি বা পুলিশের ইচ্ছাকৃত ভাবে হয়তো প্রাথমিক আপনাকে পর্যায়ে একটু জানিয়ে সেটাকে রাখবো, পারলে। কেতনবাবু, শুধুমাত্র পুলিশ সেখানে প্রবেশ করতে দেয়নি এমনটা নয়, সাধারণ মানুষও গো ব্যাক স্লোগান দিয়েছিলেন। না না, সাধারণ মানুষের যে কথাটা বলছেন ওটা পরের কথা, ওটা হচ্ছে স্কুলের ওখানটা, ওটা ওটা না। যখন উনি শামসেরগঞ্জে যেতে চেয়েছিলেন ঘটনার সেকেন্ড দিন, সেদিনই তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি ঈশা খান সাহেবকে। যাক, কালকে অধীর বাবু গেছেন, কালকে অধীর বাবু গিয়ে প্রত্যেকটা ফ্যামিলি, যে এখানে অনেক বিজেপি যে ন্যারেটিভটা দাঁড় করানোর চেষ্টা করছে, তো যে হিন্দুরা মার খেয়েছে, শুধুমাত্র হিন্দু না, ব্যাপারটা তা নয়। একটা সাম্প্রদায়িক উত্তেজনা হলে সেখানে হিন্দু মুসলিম উভয় পক্ষেই ক্ষতি হয়েছে। আপনি গিয়ে দেখুন, মুসলমান সম্প্রদায়ের মানুষও মারা গেছে। এছাড়া হাসপাতালে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে কালকে অধীর চৌধুরী গেছিলেন, সেখানে হিন্দুদের সাথে মুসলমানও বেশি সংখ্যায় ভর্তি রয়েছে গুলি নিয়ে, এমন আশঙ্কাজনক অবস্থায়, যারা হয়তো মারাই যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমাদের এই দিকটা না গিয়ে, এই দিকটা গেলে দাঙ্গাটা বা সাম্প্রদায়িক উস্কানি যদি দিয়ে থাকি আমরা, মিস ইনফরমেশন যদি দিয়ে থাকি আমরা, এতে কি হচ্ছে? এক হচ্ছে যে বাংলার বদনাম হচ্ছে, মুর্শিদাবাদ জেলাটার বদনাম হচ্ছে। আজকে কিছু দিল্লির মিডিয়া বিজেপির অঙ্গু হেলেনে মুর্শিদাবাদটাকে এমন একটা দেখাচ্ছে, অবশ্যই আমরা বলছি, অবশ্যই ওখানে একটা সমস্যা রয়েছে। তৃণমূলের লোকেরা, এই যে শান্তিপ্রিয় যে ওয়াকফ বিলের যারা, ওখানকার মুসলিম সম্প্রদায় যারা ওয়াকফ বিলের এই যে বিরুদ্ধে তারা শান্তিপূর্ণ আন্দোলন করছে, সেখানে তৃণমূলের লোকেরা নির্বাচনী ফায়দা করার জন্য গন্ডগোল পাকানোর সৃষ্টি করেছে। এটা তৃণমূলের জন্যই হয়েছে। আর ওয়াকফ বিলের বিরুদ্ধে যে আন্দোলনটা, সেটা কিন্তু হিন্দুদের বিরুদ্ধে নয়। তো হিন্দুরা তো বিলটা পাস করেননি, ওয়াকফ বিলের তো প্রশ্নটা তো বিরোধিতা এখানে, করেছেন। কেতনবাবু, আপনি নিজেই বলছেন, ঠিকই বলছেন, এটা সত্যি সত্যি কোনোভাবে হিন্দুদের বিরুদ্ধেও নয়, কিংবা হিন্দুরাও কিন্তু এই ধরনের আইন এনেছেন এমনটা কিন্তু নয়। যদি সংসদের ভেতরে কোনো, লোকসভার ভেতরে হোক, রাজ্যসভার ভেতরে হোক, সাংসদরা সপক্ষে বিপক্ষে যুক্তি দিয়েছেন এবং সেখানে আইনে রূপান্তরিত হয়েছে। প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের ওপর এই প্রকোপটা কেন পড়ছে, প্রথম কথা। আর আপনি বলছেন শুধুমাত্র মুর্শিদাবাদের ভৌগোলিক সীমার মধ্যে আর এটা সীমাবদ্ধ নেই, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গিয়েছে। শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট অব্দি পৌঁছে গিয়েছে এই বিষয়ে। অবশ্যই অবশ্যই, ব্যাপারটা হচ্ছে যে এটা স্বাভাবিক একটা মানে আন্দোলন হবে, এটা স্বাভাবিক, কিন্তু সেখানে হিংসা কোনোদিনই কাম্য নয়। আর হিংসাটা কারা করছে? যারা এই আন্দোলনকে কালিমালিপ্ত করতে চাইছেন। মুখ্যমন্ত্রী একদিকে বলছেন, মুখে মুখে বলছেন, নাটক করছেন যে আমরা এই রাজ্যে ওয়াকফ আমরা পাস করতে দেব না, অথচ যখন এই ওয়াকফটা পাস হচ্ছে, তখন ওনার এমপিরা কিন্তু হাওয়া খাচ্ছে বাইরে, অনেকে ওখানে ছিল না। এবার মুখ্যমন্ত্রী আমাকে একটা জবাব দিন, যে আপনারা এখানে যে মুসলিমদেরকে বিভ্রান্ত করছেন যে এ রাজ্যে লাগু করতে দেব না, তার কোনো সাংবিধানিক কোনো তর্ক নেই। কিন্তু যেটা আমি একটা উদাহরণ দিতে চাই, যে কর্ণাটক, যেখানে কংগ্রেসের সরকার, সেই সরকার বিধানসভায়, সেখানকার বিধানসভায় এই ওয়াকফ বিলের বিরোধিতা করে একটা প্রস্তাব পাস করেছে, যেটা একটা প্রসেস আছে, এটা সাংবিধানিক প্রসেস করেছে তারা। ওই রাজ্যের তরফ থেকে কেন্দ্রকে জানিয়েছে, এই মানে ওই ঢপ দিয়ে মুখে না, একটা প্রস্তাব পাস করে যে আমরা এর বিরোধিতা আছে। কেন? এই রাজ্যে তো তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা আছে, এই রাজ্যে এই প্রস্তাব কেন পাস হচ্ছে না? আপনি মুসলিম, আর আবার অবাক কাণ্ড যে এই রাজ্যের মন্ত্রীরা আবার নাকি বলছে যে আপনারা এখানে আন্দোলন করবেন না, দিল্লি গিয়ে। কেন?
এ রাজ্যের বাসিন্দা দিল্লি গিয়ে কেন আন্দোলন করবে? এ রাজ্যের বাসিন্দা এ রাজ্যে আন্দোলন করবে, আন্দোলনটা শান্তিপূর্ণ হতে হবে। তো বারবার যেটা বলছি, যেটা বুঝতে হবে যে এই মানে আমরা ঠিক এখনো বুঝতে পারছি না যে যেইটা আরএসএস এর রাজ্যে বা বিজেপির রাজ্যে যেই ওয়াকফ বিল আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা, তাকে কালিমালিপ্ত করে দেওয়ার চেষ্টা, তাকে কোন রকম ভাবে কুলুষিত করার যে প্রচেষ্টা, সেটা এই রাজ্যে মাননীয় মানে অনুপ্রেরণায় কি করে হচ্ছে? আমরা মুর্শিদাবাদের লোকে থেকে খবর নিয়েছি, আমরা তো ওখানে প্রত্যেক মানে অনেক প্রচুর চেনা জানা রয়েছে, সব রয়েছে এখানে। শামশেরগঞ্জে যে ঘটনাটা হয়েছে, সেখানে ওয়াকফ বিলে যখন চলছিল, সেখানে লোকাল স্থানীয় তৃণমূল কর্মী নেতাদেরকে ঢুকিয়ে সেখানে গন্ডগোলটা পাকানো হয়েছে। তন্ময়বাবু হাত এখানে তুলছেন, সাধারণ তন্ময়বাবু মুসলিম বলুন। কিন্তু এসবের মধ্যে কেতনবাবু নেই। আবারও আসবো, ডিবেট করার সুযোগ পাবেন। তন্ময়বাবু বলুন। হ্যাঁ, নমস্কার সবাইকে। আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। বাংলা শুভ নববর্ষ। আমি এখানে শুভ দিনের শুভনন্দন বলবো না, তার কথা। বিষয়টা হচ্ছে আমাদের প্রথম থেকে যদি একটু ইতিহাসটা ভেবে অঞ্জনবাবু বলার সুযোগ পাও তো। নিশ্চয়ই, প্লিজ বলুন। বিষয়টা হচ্ছে, দেখুন, ওয়াকফ বোর্ড, ওয়াকফের কাজটা কি আমি আসছি। বিশেষ করে এই যে একটি সংখ্যা এবং একটি সম্প্রদায়ের প্রতি যখন তোষণের কথা তোলা হচ্ছে, কোট আর কোট, তখন ভাবতে হবে। আমরা বলছি সনাতনী, তাহলে আমার একটা প্রশ্ন থাকে, হোয়াট ইজ দ্য মিনিং অফ সনাতনী? অল ধর্মাস প্ল্যাটফর্ম, এটা আমরা মানছি না কেন? আমরা মানুষের মঙ্গল কামনায় কেন কথা বলছি না? আমি কেন বলছি এ মুসলিম ও হিন্দু? সমস্যাটা যখন মানুষের, তখন গঠনমূলক ভাবে আমরা কেন চিন্তা করছি না? নাম্বার ওয়ান। অঞ্জন বাবু, আমি কেতন বাবুকে জিজ্ঞেস করবো, আপনি তো মুর্শিদাবাদের মানুষ মনে হয়, আমিও মালদার ছেলে, আমি দীর্ঘদিন মালদায় ছিলাম এবং আমি জানি মালদা, কুচবিহার, মুর্শিদাবাদ বর্ডার ওরিয়েন্টেড, তাই তো? যদি ভুল না বলি। তাহলে আজকের দিনে আমরা কথা শুনছি সংসদীয় গণতন্ত্র, গণতন্ত্র। আপনি বলুন তো, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে গণতান্ত্রিক প্রথা কায়েম আছে কি? আপনি ছেড়ে দিন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তার অনুপ্রেরণা ছিল, কি করেছেন, কি করবেন, আগামী দিনে কোন সরকার এলে কি করবেন, সে কথা আমরা বাদ দিচ্ছি। আমরা চিন্তা করছি সার্বিকভাবে যে মানুষের উন্নয়নের ক্ষেত্রে আমরা কি আজকে বিজেপি সরকারকে দেখছি? যদি দেখতাম তাহলে মণিপুর, হাতরাসের হত্যাকাণ্ড হতো কি? জবাব দিতে পারবেন? নিশ্চয়ই পারবেন না। পারলেও আপনি আপনার মতো করে বলবেন, যেটা একদম সহজলভ্য হবে বলে আমার মনে হয় না। আমি অবশ্যই উত্তর দেবো, আপনি বলেন। আসছি। কেতন বাবু, আপনি যখন বলেছিলেন শুনেছি, ওয়াকফ বিলটা অনেকটা বলে দিচ্ছি আপনাকে, যেটা আমি যতদূর জানি, সেখানে বলা হচ্ছে ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনায় উদ্দেশ্যমূলক ধর্মীয়, ধার্মিক বা দাতব্য উদ্দেশ্যে তাদের ব্যবহার নিশ্চিত করার জন্য দায়ী একটি আইনি সংস্থা ওয়াকফ। কথাটি আরবি থেকে এসেছে। সেখান থেকে আমরা ইতিহাসটাকে যদি একটু না জানি ভালো করে, তাহলে আমরা লড়ে যাবো এ মুসলিম, এ হিন্দু ও খ্রিস্টান এর পাশে। আসলটা কি বলুন তো? সূর্য উঠলে বলতে হয় সূর্য তুমি হিন্দুর ঘরে আলো দেবে, মুসলিমের ঘরে আলো দেবে। এই যে সেলফ রিয়ালাইজেশন, এটা কবে আসবে বলতে পারবে? প্রশ্ন শুনে দিলাম কেতন বাবু, বলুন। অবশ্যই কেতনবাবু থেকে জানবো, কিন্তু তার আগে আমি একটু গৌরাঙ্গবাবুর কাছে যাবো। গৌরাঙ্গবাবু, কার্যত আমি জানতাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন পলিগ্লট, বহুভাষী, তিনি অনেকগুলো ভাষা জানেন, কিন্তু ভূগোলের উপরও তার যথেষ্ট দক্ষতা, আমি এটাও জানতাম। কিন্তু বাংলা শ্রীলঙ্কার বর্ডার শেয়ার করে, এটা আপনি কোথা থেকে জানলেন? বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথা থেকে জানলেন? আমি তো অন্তত জানতাম বাংলাদেশ, ভুটান, নেপাল, মায়ানমার এবং চীনের সঙ্গে শেয়ার করে। শ্রীলঙ্কা কবে থেকে শেয়ার করতে শুরু করলো? শুনুন, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতে গিয়ে গিয়ে কোনো কোনো কিছু হয়তো স্লিপ অফ টাং হয় বা বিভিন্ন কিছু হয় কোনো জায়গা, সেটার দিকে দৃষ্টি না দিয়ে আমার মনে হয় বেশ, চিন্তা করা উচিত। আমাদের 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 দেখুন, এগুলো তো থেকেও শোনা হয়, অনেকে বলেছিল, তো সেগুলো বিষয় নয়। কখনো কখনো এগুলো স্লিপ অফ টাং রাজনৈতিক নেতাদের হতে পারে। আপনার মনে হতে পারে যে আমি কেন শ্রীলঙ্কাটাকে এত হাইলাইট করলাম, তার কারণ বর্ডার এবং বর্ডার সিকিউরিটি ফোর্স, সীমান্তবর্তী এলাকা যে কোনো রাজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মুখ্যমন্ত্রী তিনি যদি এইভাবে সাধারণ মানুষকে ভুল সীমান্ত বোঝায়, সাধারণ মানুষ আরও বেশি করে বিভ্রান্ত হন, তার কারণ তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি একজন মুখ্যমন্ত্রী। তিনি এই ধরনের বক্তব্য যদি রাখেন, আপনি বলতে পারেন, আমি বলতে পারি ভুল, আমারও বলাটা মানায় না, তার কারণ আমি এখানে বসে থাকি এবং আমার কথা মানুষ শুনছেন। অতএব আমার দ্বারাও যদি কোনো ভুল কিছু হয়ে যায়, তার ক্ষেত্রে আমাকে অন্তত ক্ষমাটা চাওয়া উচিত। রাজীব গান্ধীকে যিনি হত্যা করেছিলেন, তিনি শ্রীলঙ্কা থেকে এসেছিলেন, জানেন তো? মনে আছে তো? কি আশ্চর্য গৌরাঙ্গবাবু, তার সঙ্গে বাংলার সীমান্ত শ্রীলঙ্কা শেয়ার করছে, এটা আপনি বলবেন?
দুটো এক বিষয় কোথা- হলো। কে আমি বলি ডিরেল হয়ে যাচ্ছে, আলোচনা ডিরেল হয়ে যাচ্ছে। কে কোথা থেকে আসবে, কে কোথা থেকে থেকে কোন দিক থেকে জঙ্গি প্রবেশ করবে কি করবে না, সেটা একটা একটা আলাদা বিষয়। আজকে আজকে সবসময় মনে রাখতে লাগবে যে 2014 পরে ভারতবর্ষে যখন বিজেপির মতো সাম্প্রদায়িক দল ক্ষমতায় এসেছে, এখানে আমাদের কংগ্রেসের বন্ধু তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছেন, কিন্তু ওনার ওনার উচিত ছিল যে তৃণমূল কংগ্রেসের বন্ধুর উচিত ছিল যে 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 হচ্ছে বিজেপিকে আক্রমণ করা। আজকে দেশে যখন দাঙ্গার পরিবেশ, এবং 14 সালের আগে তো দাঙ্গা ছিল না ভারতবর্ষে। যখনই বিজেপি ক্ষমতায় আসে তখনই দাঙ্গা লাগে কেন? এবং যাদের দাঙ্গার মাধ্যমে 84 দাঙ্গা লাগেনি? আপনি 1984 সময় পাবেন, দাঙ্গা লাগেনি গৌরাঙ্গবাবু? আপনার কথাটা বলেনি, যারা না না, দাঙ্গার 2014 সালের আগে দাঙ্গা লাগেনি, 1984 দাঙ্গা লাগেনি? দাঙ্গার মাধ্যমে যারা ক্ষমতায় ইন্দিরা আসে, গান্ধীর মৃত্যুর পরে দাঙ্গা লাগেনি দেশে? কি বলছেন 2026 গৌরাঙ্গবাবু? দাঙ্গার পরিবেশ সৃষ্টি করবে, এটা 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 মেনে নেওয়া অবশ্যই যেতেই তো পারে। গৌরাঙ্গবাবু। এটা একটা না, আজকে মুর্শিদাবাদের মতো কোনো ঘটনা হঠাৎ করে উঠে আসলো, একটা দুটা নয়। ফেক নিউজ, ফেক ভিডিও তৈরি করে দিয়ে বিজেপির আইটি সেল যেভাবে করে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে, তাতে তাতে হিন্দু মুসলিম প্রত্যেক শ্রেণীর মানুষের পক্ষে আগামী দিন কিন্তু বিপজ্জনক। প্রত্যেকটা ফেক নিউজ এবং ফেক ভিডিও তৈরি করা হচ্ছে। দ্বিতীয় নাম্বার, আমাদেরকে সবসময় মনে রাখতে লাগবে যে 2026-এ যখন বাংলা সাধারণ মানুষের ভোটে যখন জিতে আসতে পারে না প্রত্যেকটা নির্বাচনে, যখন গোহারা শূন্য হেরে যায়, তখনই এই বর্ডার লাগোয়া এলাকাগুলোতে দাঙ্গা লাগানো, বাড়িঘর ভাঙচুর করা। বিজেপির লোক ওখান থেকে বলেছে যে মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের লোকদেরকে বিজেপির লোকেরা মেরে মেরে ভাগিয়েছে, এবং বলেছে, বাধ্য করিয়েছে, যেখানে কোনো মুসলিমরা কিন্তু ওখানটা গ্রামগুলো থেকে মানুষগুলোকে ভাগায় নাই। আমাদের কাছেও নিউজ আছে যে বিজেপির নেতারা, আমি সব মেনে নিচ্ছি হিন্দু গৌরাঙ্গবাবু। নেতারা বিজেপি তৃণমূলকে মেরেছে বা তৃণমূল কাউন্সিলর কোনোভাবে আক্রান্ত হয়েছেন, সাধারণ মানুষ আক্রান্ত হয়েছেন, গৌরাঙ্গবাবু এই সব ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্ব কার? মুসলিমদের নাম গৌরাঙ্গবাবু এই নিয়েছে। সব ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্ব কার? চক্রান্তকারীদের রাজ্য পুলিশ কি করছে? গৌরাঙ্গবাবু, প্রশ্নটা শুনে নিন, প্রশ্ন শুনে নিন গৌরাঙ্গবাবু, আপনার কাছে আমার প্রশ্ন যাচ্ছে। গৌরাঙ্গবাবু প্লিজ, গৌরাঙ্গবাবু অনলাইনে রয়েছেন, প্লিজ প্রশ্নের উত্তর দিন। আমার প্রশ্ন হচ্ছে, আমি সব মেনে নিচ্ছি বিজেপি তৃণমূলের উপর অত্যাচার করছে, তৃণমূল কাউন্সিলররা আক্রান্ত হচ্ছেন, সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন, আমি সব ছেড়ে দিলাম। প্রশ্ন হচ্ছে এইসব ল অ্যান্ড অর্ডার রাজ্যের বুকে দেখার দায়িত্ব কার? বিএসএফ এর নিশ্চয়ই বলবেন না, কার দেখার দায়িত্ব? মুর্শিদাবাদ আজকে শান্ত রয়েছে। গৌরাঙ্গবাবু ল অ্যান্ড অর্ডার রাজ্য প্রশাসন করেছিল, রাজ্যের পুলিশ করেছিল, কি বিএসএফ আসবার পরে ল অ্যান্ড অর্ডার সবকিছু ঠিকঠাক হলো? কোনটা? গৌরাঙ্গবাবু ভুল আপনারা বোঝাচ্ছেন, গৌরাঙ্গবাবু ভুল আপনারা বোঝাচ্ছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে হিন্দু হোক বা মুসলিম হোক বা খ্রিস্টান হোক বা জৈন হোক, যে ল অ্যান্ড অর্ডার ব্রেক করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে খারাপ কেউ হবে না। এত বড় রাজ্য প্রশাসনিক দক্ষতার সাথে এই কাজ এমনিতে ওনার থেকে খারাপ কেউ আছে? প্রশাসনিক দক্ষতার কথা আপনি বলছেন? ওই সমস্ত আপনি ভাওলামি মুর্শিদাবাদে গিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ক্রমাগত instruction-এই আমাদের হচ্ছে। প্রতিনিধিরা সেখান থেকে কভারেজ দিয়েছে, এবং সেখানকার ল অ্যান্ড অর্ডার কোথায় রয়েছে আপনি জানেন না গৌরাঙ্গবাবু? প্লিজ বোঝার চেষ্টা করুন। মুর্শিদাবাদ থেকে মালদায় সাধারণ মানুষ গঙ্গা তীরবর্তী এলাকা থেকে রীতিমতো সাঁতার কেটে পৌঁছে যাচ্ছেন মালদার বুকে, আর আপনি বলছেন ল অ্যান্ড অর্ডার। রাজ্য পুলিশ কি করছিল সেখানে? বিএসএফ যখন সেখানে ইনজেক্ট করা হচ্ছে তখন গিয়ে ল অ্যান্ড অর্ডার কন্ট্রোলে আসছে, আর আপনি বলছেন রাজ্যের পুলিশ সমস্ত কিছু ল অ্যান্ড অর্ডার ফিক্স রেখেছিল। কি বলছেন গৌরাঙ্গবাবু? 1000-এর উপরে লোক গ্রেফতার হয়েছে। বর্ডারের মাধ্যমে বিজেপি লোকদেরকে বাংলাদেশ থেকে ঢুকিয়ে দিয়ে গন্ডগোল লাগিয়ে দিয়ে পাল করাবে তৃণমূল কংগ্রেস। আর সরকার কি ছেড়ে কথা বলবে? ছেড়ে কথা বলবে না, সব কটাকে লোকাবে। আমি বুঝতে পারছি না গৌরাঙ্গবাবু, আপনি হয় গোল গোল ঘোরাচ্ছেন অথবা আপনি বোঝাতে পারছেন না। আমি অবশ্যই তন্ময়বাবুর কাছে যাবো, কিন্তু তার আগে কেতনবাবু আপনি অতি সংক্ষেপে আপনার উত্তরটা দিন। না, উত্তরটা আমি দিচ্ছি। আমার মানে যিনি তৃণমূলের প্রতিনিধি বললেন তার আগে যিনি বলছিলেন ওনার উত্তরটাও আমি দিচ্ছি। যে ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ,
হ্যাঁ, তন্ময় বাবু, দেখুন ব্যাপারটা হচ্ছে আপনি যে প্রশ্নটা করলেন যে ওই হিন্দু মুসলিম নিয়ে বা ওয়াকফ নিয়ে, দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমরা কোনোদিনই হিন্দু মুসলিমের রাজনীতি করছি না, কিন্তু ব্যাপারটা যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্টটা বলতে হবে যে আজকের দিনে এই বিজেপি আর তৃণমূলের এই সংকীর্ণ রাজনীতি, এই সাম্প্রদায়িক রাজনীতির জন্য ভুগতে হচ্ছে বাংলার মানুষ। আমি বলি হিন্দু সম্প্রদায় হোক বা মুসলিম সম্প্রদায়, যারাই মারা গেছে তারা সবাই কিন্তু ওই একেবারে একদম খেটে খাওয়া গরিব মানুষ, কেউ কিন্তু বড় লোক নয়। একটু আপনাকে বিরত করছি, আজকে কোনো মৃত্যুর দাম, যে কোনো মৃত্যুর লোক, তার মৃত্যুর দাম কখনো মূল্যে বিচার করা যায়? যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন 10 লক্ষ টাকা করে দেবে, কি বলবে? না, মুখ্যমন্ত্রী তো এটাই কাজ, তৃণমূলের কাজ হচ্ছে পুষিয়ে দেওয়া। প্রথমে একটা পাপ করবে, তারপরে কোন রকম, কারণ তৃণমূলের লোকেরা টাকার লোভী, তো তারা মনে করে যে জনগণ হয়তো টাকার লোভী, 10 লাখ টাকা দিয়ে দিলে, 20 লাখ টাকা দিলে তারা ভুলে যাবে, কিন্তু নয়। ব্যাপারটা হচ্ছে যে যার মায়ের কোল খালি হয়ে গেছে সেটা কোটি হাজার লাখ টাকা দিয়েও তাকে সেটা পূরণ করা যাবে না। কিন্তু দায়িত্বের ব্যাপারটা যখন আসছে, রাজ্যের তো একটা পুলিশ প্রশাসন বলে কিছু একটা আছে, সেই দায়িত্ব না গেলে আপনি উল্টো পাল্টা মানে হুজ্জতি করতে গিয়ে, মুখ্যমন্ত্রীতে কোনো হুজ্জতি করা উচিত নয়। একটা ভুল হয়েছে বা ইচ্ছাকৃত ভাবে সেখানে, আমার কাছে খবর আছে বলে বলছি, তৃণমূলের স্থানীয় নেতারা এটাকে, হ্যাঁ ওরা চেয়েছিল ব্যাপারটা ছোটখাটোর মধ্যে মিটে যাবে, তারাও জানতো না যে ব্যাপারটা এত বড় একটা পর্যায়ে চলে যাবে। তারা চেয়েছিল ছোটখাটো একটা গন্ডগোল করে ওই জায়গাগুলো, যেহেতু লোকসভা ভোটে তাদের মাইনাস ছিল, তারা সেটাকে মেক আপ করতে চেয়েছিল। মোথাবাড়িতে সে একই ঘটনা হয়েছে, সেখানে তৃণমূলের নেতৃত্ব, ওখানকার মানুষ বলছেন যে ওখানকার তৃণমূল যিনি বিধায়ক এমপি মানে নেত্রী, তার জন্য দাঙ্গাটা। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে, আর বিজেপি দেখুন, বিজেপি তো চেনা অসুর, মানে এই যে সাম্প্রদায়িকতা বিজেপি করবে এটা তো স্বাভাবিক। বিজেপির এটাই একমাত্র অস্ত্র বলুন, বিজেপির একমাত্র অস্ত্র হচ্ছে ইউএসপি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, একটা কথায় কথা আছে যে দানব তো আমার কথা হচ্ছে বিজেপি ব্রহ্মাস্ত্র ব্যবহার করছে 26শে বিধানসভা নির্বাচনের আগে, ধর্মকে প্রোপাগান্ডা বানানোর চেষ্টা করছে, সব মেনে নিচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বিএসএফ ইনজেক্ট হবার আগে ল অ্যান্ড অর্ডার কার হাতে থাকে? রাজ্যের ক্ষেত্রে ল অ্যান্ড অর্ডার কোথায় ছিল যেদিন মোথাবাড়িতে কার্যত সেই সব সাধারণ মানুষকে ঘিরে ধরে, আমি টেকনিক্যালি যাচ্ছি, যেখানে সাধারণ মানুষকে কার্যত গাড়ির ভেতরে আটকে রেখে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, তখন সেখানে কার্যত পুলিশ ঠুটো জগন্নাথের মতো দাঁড়িয়ে রয়েছে। জঙ্গিপুরে পুলিশ প্রোটেস্ট করতে গিয়ে দোকানের ভেতরে ঢুকে যাচ্ছে। ল অ্যান্ড অর্ডার? না না, শুধু মোথাবাড়ি বলে নয়, মোথাবাড়িতেও, এখানে জঙ্গিপুরেও, সুতিতেও, শামসেরগঞ্জেও, ধুলিয়ানের সমস্ত ক্ষেত্রে যখন আমরা ওখানে গেছি, তো পাবলিক বলছে যে পুলিশকে আমরা পাইনি। আর ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বলছেন, তো ল অ্যান্ড অর্ডার বিএসএফ এর থেকে কিছু আসে যায় না। বিএসএফ যখন আসেনি, রাজ্যের দায়িত্ব ছিল, আজকের দিনও রাজ্যেরই দায়িত্ব আছে। আমি বলছি ওখানে ধরুন কেন্দ্রীয় বাহিনী আছে, কিন্তু তারা কার আন্ডার আছে? কিন্তু সেখানকার ডিএম এর আন্ডার আছে, ডিএম হচ্ছে রাজ্য সরকারের আন্ডার। অর্থাৎ আজকের দিনেও সেই জায়গাটা ল অ্যান্ড অর্ডার কিন্তু রাজ্যেরই সেখানে দায়িত্ব আছে। হ্যাঁ, বিএসএফ কে দিয়েছে তাদেরকে মদত করার জন্য, কিন্তু বলুন তো, এরাই আগে প্রথমে বিএসএফ কে হাত জোড় করে ডাকলো, তারপরে বিএসএফ এর ঘাড়ে এরা। দেখুন, বিএসএফ বা আমাদের যারা মানে বাহিনী, তারা কিন্তু খুব প্রফেশনাল একটা বাহিনী, তারা এইসব ধর্ম জাতি দেখে বিচার করে না, এগুলো বলা একেবারে আমি পাপ মনে করি, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে স্পষ্ট যে তৃণমূল আর বিজেপি মিলে বাংলা, আপনি বলুন না, আজ থেকে 5-7 বছর আগে কি বাংলায় কোন রকম জাত ধর্ম নিয়ে আলোচনা হতো না? সরকার কেমন কাজ করছে, আর তৃণমূল সরকার যে এত দুর্নীতি করেছে না, এই দুর্নীতি থেকে রেহাই পেতে একমাত্র অস্ত্র হচ্ছে সাম্প্রদায়িকতা। কারণ 26,000 চাকরি যে গেছে, সেখানে হিন্দুদেরও গেছে, মুসলিমদেরও গেছে। সেখান থেকে নজরটা ঘোরাতে হবে। যদি আজকে আমরা দাঙ্গা নিয়ে আলোচনা না করতাম, তাহলে 26,000 চাকরি তাদের কান্নাকাটি নিয়ে বুঝতে পেরেছি। আমি এখানে অবশ্যই রুবিদির কাছে যাব, কিন্তু তার আগে আমি পিসের কাছ থেকে জানার চেষ্টা করব যে একটি বক্তব্য আপনাদের সামনে রাখবো, যেখানে সুকান্ত মজুমদার আজ সাংবাদিক বৈঠক করে আক্রান্তদের পরিবার, তারা কার্যত সুকান্ত মজুমদারের পাশে বসে তাদের কথা, তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করছেন। সেই বক্তব্য যদি রাখা যায়, এসছে আমাদের কাছে, আমরা সেই বক্তব্য রাখার চেষ্টা করব। কিন্তু এই মুহূর্তে রুবিদির কাছে যাব। রুবিদি, কার্যত আজ সুকান্ত মজুমদার ভবানী ভবনে গেলেন এবং ডিজির সঙ্গে কথা বলবেন, যতক্ষণ তিনি কথা না বলবেন ততক্ষণ তিনি বসে থাকবেন, অবস্থান বিক্ষোভ করছেন। কি চাইছেন আপনারা? তার কারণ মুর্শিদাবাদের এই ভৌগোলিক সীমার মধ্যে আর কোনোটি আটকে রাখা যাচ্ছে না, রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। একদম তাই। এই যে অত্যাচার হচ্ছে, এটা যে বারবার করে বলছে সবার ক্ষেত্রে হয়েছে। আপনি যদি যে কটা ভিডিও দেখবেন, সব কটাতে কিন্তু মৌলবাদী মুসলিমরাই কিন্তু হিন্দুদের ওপর অত্যাচার করছে। আর বিএসএফ এর যে কথা বলা হচ্ছে বারবার করে,
বিএসএফ এর কাজে কিন্তু সাধারণ মানুষ খুশি, সেই ভিডিও আমরা প্রকাশ্যে কিন্তু পেয়েছি এবং বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে তারা বলেছে। তারা পুলিশ প্রশাসনকে বারবার ফোন রুবিদি, করেছে, এমনও অভিযোগ সত্ত্বেও- এসছে যে বিএসএফ এর পোশাক পরে কেউ পেছন থেকে গুলি চালিয়েছে, এমনও অভিযোগ দেখুন, এসছে এইসব রুবিদি। এসব যারা বাবু, প্রচার আসছি। করছে আমার মনে হচ্ছে সম্পূর্ণ মিথ্যে প্রচার করছে, কারণ এটা তারা করতেই পারে, আর এটা হতেই পারে তৃণমূলের কেউ করাচ্ছে জোর করে, কারণ বিএসএফ এ ধরনের কাজবাজ করবে না সেটা আমরা জানি। বিএসএফ ঠিকঠাক করে কাজ করছে আমরা বলেই আমরা শীতলকুচি শান্তিতে ভুলিনি। ঘুমোতে পারি। রুবিদি, বিএসএফ শীতলকুচি আমরা ঠিকঠাক করে ভুলিনি। কাজ, দেখুন শীতলকুচির বিষয়টা আলাদা ছিল, সেটা বিএসএফ ছিল না, সেটা কেন্দ্রীয় অন্য বাহিনী ছিল, সেটা বিএসএফ ছিল না। যাই হোক, আরেকটা বিষয় আপনারা সবাই মুখ ঘুরিয়ে নিচ্ছেন, সেটা হচ্ছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নেতাজি ইন্ডোর থেকে যেটা বেশ, বলার চেষ্টা রুবিদি, আপনাকে একটু করছেন বিরত সেটা করছি, আমি হচ্ছে একটু দিল্লিতে, বক্তব্যটা এক রাখবো। মিনিট এক মিনিট, বক্তব্যটা সেটা রাখবো, হচ্ছে অবশ্যই আসবো, আপনার দিল্লিতে- কাছে আসবো, কিন্তু বক্তব্যটা একবার শুনবো প্লিজ, শুনুন। আক্রমণ হয়েছে, কচুকাটা করা হয়েছে, এথনিক ক্লিনজিং হয়েছে, আমি যাকে বলবো ঘর ছাড়ার হয়েছে প্রচুর মানুষ, যারা নৌকো পারে সবাই পারেনি, কিছু মানুষ তাদের মধ্যে থেকে প্রথমে প্রায় 700 মানুষ নৌকো করে পার হয়ে পাশের বিধানসভা অর্থাৎ মালদা জেলার অন্তর্গত যে বিধানসভা বৈষ্ণবনগর বিধানসভা, সেই বৈষ্ণবনগর বিধানসভার যে পারলালপুর হাই স্কুল, সেই পারলালপুর হাই স্কুলে তারা সেখানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। আজকে সেই উদ্বাস্তু পরিবারগুলোর মধ্যে কিছু মানুষ 8 জন, বাচ্চাকে ধরে 9 জন, আমি 8 জনই বলছি কারণ বাচ্চাটির নাম আমি এর মধ্যে ইনক্লুড করছি না, তারা এখানে উপস্থিত আছেন। বংশী মণ্ডল, সুরজিৎ মণ্ডল, তুলরানী মণ্ডল, জয়ন্তী ঘোষ, শ্যাম ঘোষ, আলুন মণ্ডল, স্বর্ণেন্দু মণ্ডল এবং লতা মণ্ডল। তারা আজকে কলকাতায় এসেছেন যে তাদের যে দুঃখ দুর্দশা আপনারা দেখিয়েছেন, কিন্তু পশ্চিমবঙ্গের এই কলকাতায় যারা আমরা থাকি তারা তো আর সবাই সেই বেদবোনাতে গিয়ে তাদের দুঃখ দুর্দশার কথা জানা সম্ভব নয়। কিভাবে রাতের অন্ধকারে এক কাপড়ে তাদের বেরিয়ে যেতে হয়েছে, নৌকো যে পার হবে তার পয়সাটুকু ছিল না, এবং তারপরে ওখানে চোখের জল ফেলতে ফেলতে আমার ঘরের আপনার ঘরের মা বোনেদের মতোই তারা চোখের জল ফেলতে ফেলতে নববর্ষের দিন, বাঙালি নববর্ষের দিন, যাকে নাকি মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা দিবস নাকি বলে ঘোষণা করেছেন, তারও আবার শুভনন্দনও তিনি জানান, সেই দিনে চোখের জল ফেলতে ফেলতে এনারা ভাত খেতে বাধ্য হয়েছে। তা আমি সেই জন্য বেশি কিছু বলবো না, এনাদের মুখ থেকে আপনারা শুনুন যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে তারা এত দূর কষ্ট করে এসেছে, সেই কষ্টের কথা শোনাতে, যে কি পরিস্থিতির মধ্যে একজন মানুষ নিজের হাতে গড়া ঘর, নিজের হাতের গড়া ঠাকুর ঘর, সমস্ত কিছু জমানো টাকা গয়না যৎসামান্য যতটুকু ছিল সব ফেলে রেখে পালিয়ে আসতে বাধ্য হয়। আমি সেই জন্য আমাদের সাথে যে দিদি আছে সেই দিদিকে প্রথমে বলবো তার বক্তব্য, তার কথাটা এরা সাজিয়ে গুছিয়ে বলতে পারেন না, কিন্তু এদের যে ব্যক্তিগত অভিজ্ঞতা কি ঘটেছিল এদের সাথে সেটা এদেরকে কাছ থেকে শুনুন। সেদিন যেটা হয়েছিল আপনার সাথে সেইটাই বলুন। হ্যাঁ, নাম বলে দিন। বনবাসী মণ্ডল, আমার সঙ্গে বিনা অন্যায় অত্যাচার হয়েছে, মুসলিমেরা করেছে। দাদা বলছি, কাকা বলছি, তাও ছাড়ে না, বাড়ি লুটপাট করে আগুন ধরিয়ে দিয়েছে, বাড়িতে ঢুকতে দেয় না। বিএসএফ থাকতো আমার বাড়িতে আগুন, পুলিশ থাকতো আমার বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে, পুলিশে থামতে পারেনি। 4 গ্রামের লোক ঘর ঘেরাও করে নিয়েছে, দিয়ে বিএসএফ ছিল, আমাকে তেড়েছে, দিয়ে তাড়তে আমি বিএসএফের সঙ্গে দেখা হলো, দিয়ে নিয়ে আসলাম আমার বাগানে বাড়ি। আমি বাঁচতে পারছিলাম না, দিয়ে বিএসএফকে ডেকে এনে সঙ্গে করে আমি ওই পাড়া গেছি, তারপরে বেঁচেছি আমরা। দিয়ে ফের নৌকা যেটা জিনিস পরনের জিনিস ছিল ওটাই গঙ্গার ওই পার গেছি আমরা, হাত ধরে বাঁচতে পারতাম না, সবই করেছে। আমার 2টো মেয়ে আছে, একটা ছেলে আছে, ছোট ছোট ছেলে। আর বলছে কি আপনাদের সামনে রাখলাম কার্যত একজন আক্রান্ত হয়েছেন এমন পরিবার থেকে তার বক্তব্য রাখছেন। কুলাঙ্গবাবু, আপনি হাসছেন, হাতও তুলছেন, বলুন।
বললাম যে একটু কথাটা শেষ রুবিদি করিনি? আসছি, রুবিদি অবশ্যই বলার সুযোগ পাবেন আপনি, গৌরাঙ্গবাবু থেকে একটু শুনতেই হবে। গৌরাঙ্গবাবু বলুন। রাজনৈতিক দল যখন কোনো ক্ষমতায় থাকে না তখন এগুলো স্ক্রিপ্টেড করে, এগুলো দীর্ঘদিন থেকে আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে দেখে এসেছি। উনি নিজেই ছি, ছি, বলেছিলেন ছি, আমি এটা কন্ডেম করছি, আমি একজন মহিলা, আমি কিন্তু এটা শুনবো না যে আপনি যে বলার সুযোগ বলতে দেবো, চাইছেন তন্ময় যে এটা মিথ্যাচার চলছে। কিসের জন্য বিএসএফ সাউন্ড দিতে আমার? পশ্চিমবঙ্গের মায়েরা চোখের জল দিয়ে ভাত খাচ্ছে আর আপনি বলছেন এটা মিথ্যাচার চলছে। স্ক্রিপ্টেড এবং ঘৃণ্য আপনি মহিলাদেরকে অপমান করছেন। লজ্জার রাজনীতি কিসের করছে, সাউন্ড আসছে না? ঘৃণার রাজনীতি করছে, দাঙ্গার রাজনীতি করছে, মানুষের মধ্যে বিভ্রান্তের রাজনীতি করছে। এই বিজেপিকে আমরা ধিক্কার জানাই, এই বিজেপিকে ধিক্কার জানাই যে মানুষের মধ্যে বিজেপি কর্মীদের ছি, 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 ছি। বসিয়ে বসিয়ে অন্যায় করছেন আপনারা আর ধিক্কার জানাচ্ছেন বিজেপিকে। এই রাজ্যে কি বিজেপি আছে? এবং দাঙ্গা ছাড়া একের মৃত্যু পর এক মুসলিম ধর্ষণ হচ্ছে, সেটাও আপনারা আটকাতে পারছেন না। বিশের ভোটে দাঁড়ানোর কোনো এবং জায়গা আজকে যেটা দেখা যাচ্ছে পুরো সারা পশ্চিমবঙ্গ এক এক করে জুড়ে বলুন। হিন্দুদের উপর কেউ কারো কথা অত্যাচার শোনা যাচ্ছে হচ্ছে। না। কোনো না, না, মহিলাকে না, না। অপমান করে কথা রুবিদি, বলবেন রুবিদি। না, আমি সহ্য করব না। আপনারা প্রত্যেকে অনলাইনে রয়েছেন, প্লিজ বলার সুযোগ দিন, আপনাকে বলার সুযোগ দেবো। গৌরাঙ্গবাবু বলুন। বাংলার মানুষ সব জানে যে স্ক্রিপ্টেড পলিটিক্স কাকে বলে। এটা হচ্ছে স্ক্রিপ্টেড পলিটিক্স। এটা মমতা বন্দ্যোপাধ্যায় করছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন, ওটা সাধারণ একজন মানুষ, সেটা পশ্চিমবঙ্গ দুঃখের কথা বলছে, সেটা সিচুয়েশনের কথা বলছে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় যায়নি সেখানে? রুবিদি প্লিজ না। কোঅপারেট করুন। কতখানি এগুলো সাজানো গোছানো কথা, মানুষ শুনলে পরে বলে দিবে সাজানো গোছানো কথা। কারণ তিনি বলেই দিলেন যে বিএসএফ থাকতেও এটা, তারপরে আবার পুলিশের কথা বলছে। স্ক্রিপ্টেড পলিটিক্স ছেড়ে দিন, দাঙ্গা হিন্দু মুসলিম স্ক্রিপ্টেড পলিটিক্স ছাড়া মানুষের পাশে দাঁড়ান, উন্নয়নের কথা বলুন। গোটা ভারতবর্ষে কি উন্নয়ন করছেন সেগুলো নিয়ে যান। তাতে যদি মানুষ আপনাদেরকে গ্রহণ করতে পারে গ্রহণ করবে, বেশ। নাহলে ছুড়ে গৌরাঙ্গবাবু, ডাস্টবিনে। বেশ গৌরাঙ্গবাবু, আপনাকে কাউকে আমি বিরত করতে দিইনি, এবার আমি আশা রাখবো আপনিও কাউকে বিরত করবেন না। রুবিদি বলুন। দেখুন, উনি কতটা অধঃপতন আজকে তৃণমূলের মুখপাত্রদের, আমি খুব অবাক হচ্ছি। একজন মহিলা বলছে, শুধুমাত্র তাই নয়, প্রত্যেকটি মহিলা বলছে ওখানকার যারা অত্যাচারিত হচ্ছে, শুধু একটি মহিলা নয়, তারা কাঁদতে কাঁদতে ভাত খাচ্ছে পয়লা বৈশাখের দিন। এই হচ্ছে আপনাদের মা মাটি মানুষের সরকার, এটা বুঝতে পারছেন? এবং তাদের ইজ্জত চেয়েছে, তাদের ঘর বাড়ি সবকিছু ফেলে চলে এসছে, সবটা স্ক্রিপ্টেড। প্রত্যেকটা সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে দেখানো হয়েছে, স্ক্রিপ্টেড বলছেন। পুলিশ প্রশাসন ব্যর্থ হয়েছে, পুলিশ বিএসএফ কে ডাকতে বাধ্য হয়েছে, এটা আপনারা মিথ্যে বলছেন। জলের মধ্যে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে, এটা মিথ্যে বলছেন। নিউজ ছড়িয়েছেন। লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত। ভোটের রাজনীতি করবেন না। আর একটা কথা আমি ইনক্লুডিং করব, ভীষণ ইম্পর্টেন্ট, আমাকে একটু বলতে দিন। আমি এটা রিকোয়েস্ট করব, আপনাকে একটু মুখটা বন্ধ করতে বলুন। আমি জাস্ট একটাই কথা বলবো, এটা মোস্ট ইম্পর্টেন্ট কথা। আজকে মুখ্যমন্ত্রী যেটা করতে চেয়েছে, ভালো করে আপনারা শুনেছেন কিনা জানি না, বলেছে দিল্লিতে গিয়ে করুন, মানে যা ঝামেলা করার দিল্লিতে গিয়ে করুন। মানে দিল্লিতে ভালো করে আজকে দেখেছেন কি, যন্তর মন্তরে এসএসসির যারা চাকরি হারা হয়েছে তারা সেখানে গিয়ে ধর্ণা দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললো মুসলিমদেরকে, আজকে কি বার্তা দিল, যে দিল্লিতে গিয়ে এই প্রতিবাদ আন্দোলন আপনারা চালান। মানে বুঝতে পারছেন ওনার কোথায় প্ল্যানিং, কিভাবে কি করতে চাইছে। উনি এই যারা চাকরি প্রার্থী যারা রয়েছে, যারা চাকরি হারা হয়েছে, তাদেরকে উনি চাকরি ফিরিয়ে দিতে পারবেন না। ওনার পুরো সমস্ত কিছু জনসমক্ষে চলে আসবে, তাই এই বার্তা আজকে উনি দিয়েছেন। উনি যেভাবে এর আগেও আমরা দেখেছি রেড রোডে দাঁড়িয়ে যেভাবে বার্তা দিয়েছিলেন যে প্রশাসন আপনাদের সাথে আছে, হিন্দু ধর্ম গান্দা ধর্ম, ডিরেক্টলি ইনডিরেক্টলি বুঝিয়ে দিয়েছেন যে যান আপনারা যা খুশি করুন। এবং সেভাবেই আজকে উনি আবারও বললেন যে যান দিল্লিতে গিয়ে আপনারা ঝামেলা করুন, ধর্ণা করুন, যা করুন, ঝামেলা করুন, যাতে এসএসসির এই যে চাকরি হারা যারা শিক্ষক শিক্ষিকারা আছে তাদের কান্না যাতে সাধারণ মানুষ দেখতে না পারে, ভারতবর্ষের কোনায় কোনায় যেন তাদের কান্না পৌঁছতে না পারে, এই রাজ্যের মুখ্যমন্ত্রীর দুর্নীতি যাতে ছড়িয়ে না পড়তে পারে, সেই ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী করছে। লজ্জা করুন, ধিক্কার করুন মাননীয় মমতা তন্ময়বাবুর কাছে যাব। তন্ময়বাবু বলুন। বলেন দিতে পারেন না কেন? গৌরাঙ্গবাবু আপনাকে বলার সুযোগ দিয়েছিলাম, প্লিজ তন্ময়বাবু বলুন। আপনি পারেন না কেন বলেন তো দেখি। গৌরাঙ্গবাবু প্লিজ। গৌরাঙ্গবাবু যদি একটু বলার সুযোগ বলবো, যদি বলতে সুযোগ দেয় বলে দিচ্ছি। রুবিদি, গৌরাঙ্গবাবু, আমি দুজনকেই বলছি প্লিজ কোঅপারেট করুন। তন্ময়বাবু বলুন। গৌরাঙ্গবাবু রুবির কাছে আমার একটা প্রশ্ন।
বিষয়টা আমি শুরু করার আগেই বলেছিলাম এই সমস্যাটা মানে মানুষের, সেখানে হিন্দু মুসলিমের বিভাজনের কোনো জায়গা নেই। এবার কেউ বলছেন স্ক্রিপ্টেড, কেউ বলছেন স্ক্রিপ্টেড নয়। এবার বলুন তো, সমস্যাটা যদি আপনার বাড়ির অন্দরমহলে আপনার উঠোনে এসে নক করে, তখন কি প্রশ্নগুলো করবেন? করবেন না। তখন কিন্তু সাহায্যটাই চাইবেন। এবং আমি সব থেকে বড় কথা বলি, কেউ কেউ বলছেন সৌজন্যের বাতাবরণে পশ্চিমবঙ্গ অনেক পিছিয়ে আছেন। কোন এক ভারী নেতা বলেছেন চটি পড়া হয়ে এসছে, আমরা নন্দীগ্রামে পুনরাবৃত্তি দেখছি, যদি ভুল না বলি, কি বলেন? তো সেক্ষেত্রে আমরা দেখছি যে মূল সমস্যা থেকে আমরা সরে যাচ্ছি। আমরা তৃণমূলের দোষরোপ, আমরা বিজেপির দোষর, আমরা অমুক। সব থেকে বড় কথা যে সংবাদ মাধ্যম কর্মী বা কেউ যদি স্পেসিফিক কোন দলের হয়ে আমরা না বলি, সেক্ষেত্রে আমাদের গায়ে না একটা হলমার্ক পড়ে যায় যে অমুক দল অমুক দল। বিষয়টা তা নয়। আমি সংবাদ মাধ্যম কর্মী হিসেবে কাজ করেছি দীর্ঘদিন, এবং বিভিন্ন পত্র পত্রিকা এবং বিভিন্ন নেটওয়ার্ক চ্যানেলে কাজ করেছি। সেক্ষেত্রে আমি একটা কথা বলি যে বাংলাটাকে আমি হাতের তালুর মতো ছিল। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সমস্যার যে মূল জায়গাটাতে আমাদের পৌঁছতে হবে। আজকে শুধু বিরোধীর পক্ষ বলে বিরোধিতা করছি বা বিরোধিতা করার দরকার বলে বিরোধিতা করছি, সেটা করবেন, সেটা রাজনৈতিক বাতাবরণ নিশ্চয়ই করবেন। 2026 থেকে দেখবো, 2024 দেখেছি, তার আগে বামফ্রন্ট আমল দেখেছি, বাবরি মসজিদ ভাঙা দেখেছি 1992 সালে। তো সে প্রশ্নে আমি আসবো না। তো আজকের যে প্রশ্নটা, সার্বিক মানুষের কি উপকার হচ্ছে, সেই জায়গাটা যদি রবি বলেন, একটু গৌরাঙ্গ বাবু বলেন। গৌরাঙ্গ বাবু, আপনাকে একটু কথা একটু বলে দিই, আপনি সৌজন্যের বাতাবরণে একটু পিছিয়ে আছেন বলে মনে হচ্ছে। আমি ধরে দিচ্ছি আপনার কথায় কোট আনকোট আপনি বলছেন স্ক্রিপ্টেড, সাজিয়ে দেওয়া, সব বলছি। আপনার বাড়িতে তো মা বোন আছেন, আমি আসবো, সবাইকে এক মিনিট করে বলার সুযোগ দেবো, কিন্তু তার আগে কেতন বাবু আপনার থেকে অতি সংক্ষেপে জানার চেষ্টা করবো। আমি আসবো, তন্ময় বাবু অবশ্যই বলার সুযোগ পাবেন। কেতন বাবুর কাছে একটু যাবো, কেতন বাবু বলার সুযোগ দেবো। তন্ময় বাবু, হ্যাঁ বলুন অতি সংক্ষেপে। এই মা কথা বলেছে, আমাদের কাছে অন্য ভিডিও রয়েছে, মা বোনেদের ভাবাবেগের কেতন বাবু আপনি অতি সংক্ষেপে একটু শেষ করুন আপনার পয়েন্ট অফ ভিউ। আমরা এইসবে যেতে চাইছি না, তবে আমরা অবশ্যই দেখুন, যারা ওখানে আক্রান্ত হয়েছেন হিন্দু মুসলমান সমস্ত সম্প্রদায়ের মানুষের পাশে আমরা আছি। আমরা শুধু একমাত্র ওই হিন্দু মুসলমান এই বিভেদের মধ্যে না গিয়ে আমরা সেখানে ওখানে শান্তির পক্ষে আছি। কারণ দেখুন, সমস্যাটা হলে এখানে হিন্দুর বাড়ি আছে, হিন্দুদের দোকান আছে, মুসলিমদের বাড়ি আছে, মুসলিমদের দোকান আছে, ওখানে লোকেরা পরিযায়ী শ্রমিকে ওইসব জেলা থেকে আসে। আরেকটা জিনিস ভাবতে হবে, যেটা কালকে আমাদের নেতা অধীর বাবু বলছিলেন, যে ওই মালদা মুর্শিদাবাদ থেকে কিন্তু হাজার হাজার লোকে পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরের রাজ্যে কাজ করে। তাদের আজকে যে মিডিয়াতে যেভাবে অপপ্রচার করা হচ্ছে, বলুন না, তাদের তো মানে আগামী দিন তাদের কর্মক্ষেত্রে তাদের সমস্যা হবে। তাদেরকে যদি মুর্শিদাবাদ মালদা এইসব জেলার যদি লোকে কাল থেকে যদি তাদেরকে যদি বয়কট করতে শুরু করে দেয়, আমাদের রাজ্যে এমনিতেই কাজ নেই, কর্ম নেই। আর বিজেপি রাজ্যে এগুলো এমনিতেও করে থাকে। আমরা উড়িষ্যাতে দেখেছি, আমরা ইউপিতে দেখেছি, মহারাষ্ট্রে দেখেছি যে বাঙালিদেরকে সেখানে বা যদি মুসলিম থাকে তাদের সাথে সেখানে মানে তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়। কিন্তু এবার এই সব ঘটনাগুলো দেখুন, ব্যাপারটা হচ্ছে এইটা শুরু হয়েছে কিন্তু ল অ্যান্ড অর্ডার দিয়ে, এটাকে কেউ বারণ করতে পারবে। যদি ব্যাপারটা ছোটখাটোর মধ্যে যদি ল অ্যান্ড অর্ডার যদি রাজ্যে যদি ঠিকঠাক থাকতো, পুলিশ প্রোঅ্যাক্টিভ থাকতো, তাহলে কিন্তু এটা সাম্প্রদায়িক অ্যাঙ্গেলে যেত না। আমি বারবার বলছি, ওখানকার হিন্দু মুসলমান কেউ চায় না দাঙ্গা, কেউ বেশ একেবারে অন্তিম লগ্নে রয়েছে। আপনাদের চারজনকে এবার এক মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি প্রথমেই যাবো গৌরাঙ্গ বাবুর কাছে। গৌরাঙ্গ বাবু, আপনার এক মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন শমশেরগঞ্জে যে ঘটনা, সেটা অনভিপ্রেত, কিন্তু এটা সাজানো ঘটনা হয়েছিল ওয়াকফ বিলকে বিরোধিতা করতে বা বিভিন্ন ক্ষেত্রে। এটা শুধু মুর্শিদাবাদ নয়, ভারতবর্ষ জুড়ে যে আগুনের চিত্র যেটা নিয়ে খেলেছে বিজেপি খেলেছে, সেটা কিন্তু সমস্ত রাজ্যগুলো। নাম্বার হচ্ছে শমশেরগঞ্জের ঘটনাতে হিন্দু মুসলিম সব পক্ষই আক্রান্ত হয়েছে, এবং এটা বিজেপি খুব সুন্দর করে সাজিয়ে দাঙ্গার একটা ভিডিও, গাড়ি পোড়ার বাইরের ভিডিও বা বাইরের ফেক ভিডিওগুলোকে তৈরি করে দিয়ে গদি মিডিয়া এগুলো করেছে বাংলায় অশান্ত সৃষ্টি করবার জন্য বা 2026-এ ভোটে জিতবার জন্য। বিজেপির নেতারাই, বিজেপি কর্মীরাই হিন্দুদেরকে মেরে দিয়ে, তাড়িয়ে দিয়ে সেই জায়গাকার উত্তেজনার পরিবেশ সৃষ্টি করেছে রাতের অন্ধকারে। সবকিছু প্রমাণিত হয়েছে, তার জন্য সবাই অ্যারেস্ট হয়েছে। আমরা
আমরা আমরা বারবার বারবার বিজেপির মতো সাম্প্রদায়িক দল 2026-এর আগে, ভোটের আগে এগুলা করবে, তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সবাইকে নিয়ে একসাথে থাকার কথা বলেছেন, এবং যে অন্যায় করবে কোনো ভাঙা লাগানোর চেষ্টা করবে তাকে কোনোভাবেই রিয়াত করা হবে না, এটা কিন্তু আমাদের নেত্রী। রুবিদির কাছে যাবো। রুবিদি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, ওয়াকফ সম্পত্তি যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে ওয়াকফ সম্পত্তি সিন্ডিকেটদের হাতে চলে যাচ্ছে। এই রাজ্যের বহু অংশ ওয়াকফ সম্পত্তি আছে যেখানে তৃণমূলের নেতা মন্ত্রী, তৃণমূলের সিন্ডিকেটের গুন্ডা বাহিনীরা দখল করে রেখেছে। তাদের দখল থেকে বার করাটা ইম্পর্টেন্ট। সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে। আমি বলছি না সব মুসলিম খারাপ, আমি কিন্তু বারবার করে মেনশন করছি মৌলবাদী মুসলিমদেরকে উস্কানি দিচ্ছে এবং সাধারণ মানুষদের যেভাবে বিভ্রান্ত করছে, সাধারণ মানুষদের আঘাত করছে। ওয়াকফ সম্পত্তির বিরোধিতা বা ওয়াকফ বিলের বিরোধিতা তারা করতেই পারে, কিন্তু তারা সেটা শান্তিপূর্ণভাবে করতে পারতো, কিন্তু সেটা কিন্তু আমরা দেখিনি। আমরা কি দেখেছি? আমাদের সনাতনী ঝান্ডা নামাতে জোর করা হয়েছে, গাড়ি ভাঙা হয়েছে, সরকারি সম্পত্তি ভাঙা হচ্ছে, বাস ভাঙা হচ্ছে এবং বাড়ি ঘর থেকে সম্পত্তি লুট করা হচ্ছে, সাধারণ মানুষকে বিষ দেওয়া হচ্ছে। এটা প্রতিবাদের মুখ হতে পারে না। আপনার যদি প্রতিবাদ করা হতো তাহলে অন্যভাবে করতে পারতো, কিন্তু এটা হিন্দু নিধন যজ্ঞ চালানোর চেষ্টা করছে এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা, এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ এবং এর সাথে ইনক্লুডিং আছে মন্ত্রী এবং বিধায়করা। বেশ রুবিদি, আমি কেতন বাবুর কাছে যাবো। কেতন বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। যে কথা বারবার বলছি সে কথা আবারও বলছি, যতবার আমরা এই হিন্দু মুসলিম শব্দগুলো উচ্চারণ করব, কে বেশি আক্রান্ত হলো, কে বেশি অত্যাচার করলো, সেই প্রশ্নে যাবে, কিন্তু এই আগুন কিন্তু থামবে না। আমাদের এই যে সবাই এখানে ঘোলা জলে মাছ ধরার যে চেষ্টা করছে, তৃণমূল হোক বা বিজেপি হোক, যারা বলছে বারবার হিন্দু মুসলমান, আরে বিজেপি তো হিন্দুদের সব থেকে বেশি, আজকের দিনে যদি হিন্দুদের দুর্দশার সব থেকে বেশি কেউ কারণ থাকে সেটা হচ্ছে আজকের দিনে বিজেপি। এবার ব্যাপারটা হচ্ছে মুর্শিদাবাদের মতো এমন একটা জেলা যেটা ওই জেলার 3টে এমপি সিট, তো এবার সেখান থেকে একটা সময় ছিল 2004 2009, যেখান থেকে 3টের মধ্যে 2জন মুসলিম উদ্দেশিত একটি জেলা, তো সেখান থেকে হিন্দু জনপ্রতিনিধি তারা এমপি অধীর রঞ্জন চৌধুরী আর প্রণব মুখার্জিকে তারা জিতিয়েছেন। এমন একটা সাম্প্রদায়িক একটা সম্প্রীতির একটা জেলায় আজকের দিনে বদনাম করছে তৃণমূল আর বিজেপি। এ বাংলায় কোনোদিন ধর্ম নিয়ে আলোচনা হতো না, সাম্প্রদায়িকতা ছিল না, এটা আমদানি করেছে বিজেপি, আর বিজেপিকে আমদানি করেছে এ রাজ্যের তৃণমূল। কেন করেছে? যাতে বিজেপির জুজু দেখিয়ে ওই 25-30% ভোটকে সবসময় মুসলিম সম্প্রদায়কে ভয় পাই, এটাও ভয় পাওয়ার জন্য তৃণমূলই করিয়েছে, যাতে মুসলিম সম্প্রদায়কে আবার তন্ময়বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। রুবিদি, আমি আর সময় দিতে পারছি না। রুবিদি, একটুখানি বলবো প্লিজ, এটা আমি রিকোয়েস্ট করছি, একদম কয়েক সেকেন্ড। এই যে বারবার করে বলছে না যে বিজেপি তৃণমূলের সহযোগিতা এরকম কিছু করছে, আমি শুধু একটাই কথা বলতে চাই যে বিজেপি অন্যান্য অনেক রাজ্যে আছে, কিন্তু তৃণমূল কিন্তু অন্যান্য অনেক রাজ্যে নেই। সুতরাং এটা এটা একদম মিথ্যে প্রচার করার চেষ্টা করবেন না। আমি তন্ময়বাবুর কাছে যাবো। তন্ময়বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। আমি চেতন বাবুর সাথে অনেকটাই সহমত, আবার অনেকটাই সহমত নেই। আমি রবির বক্তব্য শুনছিলাম এবং তৃণমূলের হয়ে যিনি কথা বলছেন তার কথাও শুনছিলাম। আমি আবারও বলছি একটি মাত্র কথা, 2011 সালে যখন তৃণমূল শাসক দলের পদে বসলেন, একটি মাত্র স্লোগান ছিল বদলা নয় বদলছে, এবং 2014-তে আমরা শুনেছিলাম সবকা সাথ সবকা বিকাশ। তো আমি দেখতে পাচ্ছি বদলা নয় বদল চাই, বদলা বদল দুটোই হচ্ছে, কিন্তু কেন্দ্রীয় সরকারকে এটাও দেখতে হবে সবকা সাথ সবকা সর্বনাশ যাতে না হয়, তাই জন্য সবকা সাথ সবকা বিকাশ। কিন্তু আরেকটা কথা বলে দিই যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম এই করেছে, এই যে একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা হচ্ছে 2026-এ। বয়সটা তো কম হলো না, দাড়িগুলো পাকলো আর কি, তো বিষয়টা একটু হলেও বুঝি। সংসদীয় গণতন্ত্র বিষয়ে বলা হচ্ছে। তো একটা মাত্র নিবেদন থাকলো এই ট্রাইব টিভির মাধ্যমে সকল দর্শকের প্রতি এবং যারা যারা বলছেন সবার প্রতি শ্রদ্ধা নিয়ে বলি, মূল সমস্যার কেন্দ্রবিন্দুতে পৌঁছানোর চেষ্টা করুন, এটাই আমার শেষ বক্তব্য। নমস্কার। একেবারে অন্তিম লগ্নে ছিলাম। আপনাদের 4জনকে অশেষ ধন্যবাদ ট্রাইব টিভি বাংলায় আসার জন্য, সন্ধ্যে 6:57 এই শোতে যোগদান করার জন্য। যে কথা বলে আজকে স্পেশাল শো শেষ করবো। দেখুন, না হিন্দু, না মুসলমান, না খ্রিস্টান, না জৈন, না বৌদ্ধ, কেউ নয়, মূল ইস্যু দাঙ্গাবাজরা করছে। কে সেই দাঙ্গাবাজ আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন, দেখবেন, চোখ খোলা রাখবেন। আশপাশে কেউ বা কারা আপনাদেরকে ক্রমাগত প্ররোচনায় ফেলতে চাইছেন। বলছেন হিন্দুর ঘর জ্বালিয়ে দিচ্ছে মুসলমান, মুসলমানের ঘর জ্বালিয়ে দিচ্ছে হিন্দু।
কিন্তু আমরা ভুলে যাই কবি কাজী নজরুল ইসলামের কথা, আমরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। অন্তত ওয়াকফ সংশোধনী আইনের জেরে হিন্দুরা আপনাদের কোনো জায়গা কেড়ে নিচ্ছে না। সরকারের ক্ষেত্রে আপনাদের প্রোটেস্ট থাকতে পারে, প্রতিবাদ থাকতে পারে, কিন্তু সরকারের প্রতিবাদ মানে, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মানে সেই সব হিন্দুদের কিংবা সাধারণ মানুষদের ওপর প্রকোপ নয়। আমি বারংবার বলেছি এই শোতে, এবং ট্রাইব টিভি বাংলার পক্ষ থেকে বারংবার আবেদন করা হচ্ছে, আপনারা প্লিজ শান্তি বজিয়ে রাখুন, দয়া করে শান্তি বজিয়ে রাখুন। তার কারণ আজ এটা আর মুর্শিদাবাদের ভৌগোলিক সীমার মধ্যে সীমাবদ্ধ নেই, রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। আজ যদি সত্যি বাংলার কোনো মুসলমানও মারা যায় তাহলে সেটা ভারতবাসী, বঙ্গবাসী। একজনও যদি মারা যায় কোনো হিন্দু তাহলে সেও বঙ্গবাসী, ভারতবাসী। তাই ভারতবাসী এবং বঙ্গবাসীর জন্য করজোড়ে নিবেদন, আপনারা দয়া করে শান্তি বজিয়ে রাখুন এবং কোনো রকম প্ররোচনায় পা দেবেন না। এই কথা বলেই আজকে স্পেশাল শো শেষ করবো। এরকমই টানটান শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 6:57 নজর রাখতে হবে ট্রাইব টিভি বাংলা পর্দার। আর হ্যাঁ, আগামীকাল দুপুর 2টোর সময় সুপ্রিম শুনানির সঙ্গে সঙ্গে অবজারভেশন ট্রাইব টিভি বাংলা ব্রেক করবে। আপনারা নজর রাখতে থাকুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।